কি অবস্থা, কেমন আছেন আপনারা? আসসালামু আলাইকুম স্যার। জি ভালো, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। পড়াশোনা কেমন চলে? মোটামুটি স্যার। ফেসবুকের রুটিন পাইছেন? স্যার আমরা তো পরের বর্ষের স্যার, আমরা তো এবার না। যারা আছে তারা ফাইনাল ইয়ার কে রুটিন দিছে স্যার? ফাইনাল ইয়ারের না, প্রথম পর্বের রুটিন দিছিল। এটা তো পোস্ট একটা হ্যাঁ, ফেকটা। যা হোক, সালমা আপা কোন কলেজের? আমি স্যার নরসিংদী ল কলেজ। ও মাশাআল্লাহ। তো স্যার এক মোটামুটি পারেন? এটা তো স্যার আমাদের প্রথম পর্বেই ছিল, মোটামুটি কিছুটা মনে আছে। আপনি কি ফাইনাল স্টুডেন্ট নাকি প্রথম পর্বের? আমি যে এবার ফাইনাল স্টুডেন্ট, মানে ও আচ্ছা, দিব আর কি। স্যার আজকে ফাইনালের ক্লাস রাখছি স্যার, এই আপনাকে বলা হয়নি, সরি, দণ্ডবিধি। না আপনি বলছিলেন, আমি ভুলে গেছি যে আমার মাথায় ঘুরতেছে। জি স্যার, জি স্যার, যে ফার্স্ট ইয়ারের স্যার গ্যাপ হয়েছিল যে ক্লাসটা, জি স্যার, ফাইনাল ইয়ারের। ওইটা বুঝছি, ওইটা ফার্স্ট ইয়ারের ক্লাসটা কালকে 10টায় দিয়ে দিবেন। জি স্যার, ঠিক আছে স্যার, আজকে ফাইনাল ইয়ার রাখছে স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, বুঝছি। তাইলে ফাইনাল ইয়ার হলে একটু ছোট করে সবাই দণ্ডবিধির সংক্ষিপ্ত পরিস্থিতিটা লিখে নিন। সবাই একটু খাতা কলম নেন, নিয়ে বিসমিল্লাহ করে দণ্ডবিধির পরিচয়টা হালকা পাতলা করে লিখেন। দণ্ডবিধি হচ্ছে 1860 সালের আইন। দণ্ডবিধি 1860 সালের 45 নং আইন। একসাথে লিখে ফেলেন। 1860 সালের 45 নং আইন, এটা মূল আইন বা সাবস্ট্যান্টিভ ল। এটা হচ্ছে মূল আইন বা সাবস্ট্যান্টিভ ল। অধ্যায় হচ্ছে 23টি। অধ্যায় কয়টি? তেইশটি। আর ধারা হচ্ছে 511টি। অধ্যায় কয়টা? অধ্যায় কয়টি লিখছেন? তোমার কথা কি শোনা যায়? স্যার অধ্যায় 23টি আর ধারা বলছেন যে 511টি। হ্যাঁ, অধ্যায় 23টি, ধারা 511টি। স্যার প্রথম থেকে আরেকটু বললে ভালো হয় আর কি, আবার যদি ফার্স্ট থেকে একটু বলেন। দণ্ডবিধি 1860, 45 নং আইন। দণ্ডবিধি 1860, 45 নং আইন। এরপর হচ্ছে ইহা মূল আইন বা সাবস্ট্যান্টিভ ল। SUBSTANTIVE, সাবস্ট্যান্টিভ ল। লিখছেন? তারপর হচ্ছে ধারা 511টি, অধ্যায় হচ্ছে 23টি। এরপরে লিখেন প্রথম অধ্যায় প্রাথমিক বিষয়। প্রথম অধ্যায় প্রাথমিক বিষয়। তারপরে লেখেন দ্বিতীয় অধ্যায়
সাধারণ ব্যাখ্যাসমূহ। সাধারণ ব্যাখ্যাসমূহ। প্রথম অধ্যায় প্রাথমিক বিষয় পাশে প্রথম বন্ধনী দিয়ে লিখে রাখেন 1 থেকে 5 ধারা। এক থেকে ধারা 5। এরপরে দ্বিতীয় অধ্যায় বিশেষ আপনার সাধারণ ব্যাখ্যাসমূহ, জেনারেল এক্সপ্লেনেশন, 6 থেকে 52। ধারা 6 থেকে 52। এরপরে লিখেন আপনার তৃতীয় অধ্যায় শাস্তি সমূহ, ধারা 53 থেকে 75। শাস্তি সমূহ অফ পানিশমেন্ট, ধারা 53 থেকে 75। তারপরে লিখেন চতুর্থ অধ্যায় এরপরে চতুর্থ অধ্যায় ধারা 76 থেকে 106। এটা হচ্ছে সাধারণ ব্যতিক্রম, জেনারেল এক্সেপশন। এটা কি? সাধারণ ব্যতিক্রম, জেনারেল এক্সেপশন। লিখছেন? তার দ্বন্দ্ববিধিটা হচ্ছে সাবস্টেন্টিভ লর, তাই না? হ্যাঁ, এটা তো অনেক আগে বলে ফেলছি। এখন সাবস্টেন্টিভ লর বাইরে তো চতুর্থ অধ্যায় পর্যন্ত চলে গেছি। তার এগুলো লিখছি আমি। স্যার চতুর্থ অধ্যায় তারা কত থেকে কত বললেন? 76 থেকে 106। এরপর পঞ্চম। এখন আজকে প্রাথমিক জিনিসপত্রে আমরা এতটুকুতে থাকি। এরপর ইনশাল্লাহ নেক্সট ক্লাসে বাকি অধ্যায়গুলো লিখাবো। যেহেতু এখানে যারা পরীক্ষা দিবেন তাদের প্রশ্ন চলে আসছে, ঠিক আছে? এই ষষ্ঠ অধ্যায় চতুর্থ অধ্যায় যেটা, এটাতে ফৌজদারি দায় বহির্ভূত কার্যাবলী যেগুলো আছে এগুলোর কথা বলা আছে। কি বলা আছে আপনার? ফৌজদারি দায় বহির্ভূত কার্যাবলী, যে অপরাধগুলো করলে কোন ধরনের ফৌজদারি দায় সৃষ্টি হয় না। বুঝছেন সবাই? জি স্যার, বুঝেছি। এইটার নাম দিছে আপনার সাধারণ ব্যতিক্রম, জেনারেল এক্সেপশন। এই কথা বলছে আপনার এই কাজগুলো আমরা আপাতত দৃষ্টিতে মনে হয় অপরাধ, কিন্তু ফাইনালি বিচার করলে দেখা যায় দণ্ডবিধিতে এগুলোকে অপরাধ হিসাবে চিহ্নিত করেনি, বরং অপরাধ থেকে এগুলোকে বাদ দিয়ে দিছে। এই অংশটাকে বলা হয় সাধারণ ব্যতিক্রম, জেনারেল এক্সেপশন। তারপরে অন্য ভাষায় বলে ফৌজদারি দায় বহির্ভূত কার্যাবলী। আপনারা দেখিয়েন শুধু এলএলবি পরীক্ষা না, অন্যান্য পরীক্ষা সবগুলোতে মিলে এই ফৌজদারি দায় বহির্ভূত কার্যাবলী এই জিনিসটা আসে। তো আপনাদের সাজেশনের জন্য যারা এলএলবি ফাইনাল দিবেন এবার, ওনাদের জন্য এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ। এই ফৌজদারি দায় বহির্ভূত কার্যাবলী বলি আলোচনা করুন, এই জিনিসটা গুরুত্বপূর্ণ। তাহলে এটা কোন অধ্যায়ে আছে? চতুর্থ অধ্যায় বললেন। চতুর্থ অধ্যায়। এবারের পরীক্ষার্থী কি আছেন এখানে? নাহিদ আপা আছেন? জি, আসসালামু আলাইকুম স্যার। আমি অনেক দেরিতে মানে জয়েন করেছি, ভুল সংখ্যায় টাইপ করেছিলাম স্যার। আমি আবার সবার শেষে সামারি করে দিব, আপনি টেনশন নিয়েন না। দেখে ক্লাস শেষ করার আগে সামারি করে দিব। এখন আপনি ছাড়া পরীক্ষার্থী আর কে কে আছে এখানে? আপনাকে তো বানো মতো চিনলাম, আপনি ছাড়া পরীক্ষার্থী আর কে কে আছে?
আর কি কথা বলেন? হ্যাঁ, আর পরীক্ষার্থী আছে নাজির ভাই, মনিকা আপু, আর শান্ত ভাই। শান্ত ভাই আপনি পরীক্ষার্থী না? ভাই আমি পরীক্ষিত না। জি আমি আছি। আচ্ছা, আপনারা কে কে আছেন? তাইলে সবার উদ্দেশ্যে বলা, দণ্ডবিধিতে 4টা প্রশ্ন খুব ভালো মতো পড়বেন। জি কয়টা প্রশ্ন? 4টা। 4টা। প্রথমে হচ্ছে ফৌজদারি দায় বহির্ভূত কার্যাবলী, তারপরে 2 নম্বরে হচ্ছে বেআইনি সমাবেশ নিয়ে। বেআইনি সমাবেশ কাকে বলে, বেআইনি সমাবেশের উপাদান কয়টা, এই যে শুরুতে একটা সমাবেশ আইনি ছিল, সেটা কি বেআইনি সমাবেশে পরিণত হতে পারে? এরপরে এই জাতীয়, জি লিখে নিব নি আমরা লিখে নেন, সমস্যা নেই, 4টা। লিখতে তো 2 মিনিট। জি স্যার। আর এগুলো তো আপনারা যারা পরীক্ষা দিবেন তাদের তো মোটামুটি জানারই কথা, যে ফৌজদারি দায় বহির্ভূত কার্যাবলী, বেআইনি সমাবেশ, আর এরপরে লিখেন দণ্ডনীয় নরহত্যা ও খুন, তারপরে লিখেন চুরি, বলপূর্বক গ্রহণ, দোষিত, ডাকাতি। ভাই এগুলো কোন জায়গায় লিখবো? আপনি খাতায় যেখানে নোট লিখছেন তার নিচে লিখেন না, সমস্যা নেই। বলতেছিলাম 4র্থ অধ্যায়ের সাথে লিখবো নাকি আলাদা? আলাদাভাবে লিখেন, আলাদাভাবে লিখেন। আচ্ছা আচ্ছা। এই 4টা প্রশ্ন, এই 4টা টপিক যারা নেক্সট এক্সাম দিবেন তাদের জন্য আপাতত গুরুত্বপূর্ণ। আপাতত বললাম এই কারণে যে এই 4টা আপনাদেরকে অবশ্যই পড়তে হবে। এখন কারো যদি কোনোটা কঠিন লাগে তাইলে হয়তো সেটা বাদ দিয়ে বিকল্প একটা চিন্তা ভাবনা করতে হবে আর কি। এই প্রশ্নগুলো আপনারা আগে কখনো পড়ছেন? জি স্যার পড়েছি। মাশাআল্লাহ, পড়লে তাইলে আপনার, আমরা আজকে ফৌজদারি দায় বহির্ভূত কার্যাবলী নিয়ে আলোচনা করব, যেহেতু আপনাদের পরীক্ষা কাছাইছে। আমি চাচ্ছি যে এই যে অধ্যায় ভিত্তিক পড়াশোনার পাশাপাশি যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ ওখান থেকে দুইটা আলোচনা করে দিলে তাইলে আমরা নেক্সট টাইম আরেকটা সাবজেক্ট নিয়ে আলোচনা করতে পারবো। ঠিক আছে? তো 1 নম্বরে হচ্ছে ফৌজদারি দায় বহির্ভূত কার্যাবলী। এটা কি আমরা যখন পড়াশোনা করছি তখন আসলে এই প্রশ্নের মেরিটেই বুঝতাম না যে এটাতে কোন জিনিসটা জানতে চাচ্ছে। এটাতে বেসিক্যালি যে জিনিসটা জানতে চায়, দণ্ডবিধিত আপনার যে সমস্ত কাজ করলে অপরাধ হবে এবং দণ্ডবিধি অনুযায়ী শাস্তি দিবি, সেই জিনিসগুলোর কথায়, সেই আইটেম গুলোয় দণ্ডবিধিতে আলোচনা করছে। এর মধ্যে দিয়ে এই 76 থেকে 106 নম্বর সেকশনকে বলছে ব্যতিক্রম। যদিও বা এগুলো দেখতে আপনার শাস্তিযোগ্য অপরাধ বলে মনে হয়, কিন্তু বিচারে বলতেছে, পরিশেষে বলতেছে এগুলো শাস্তির কথা বলা নেই, বা এইগুলো দিয়ে কোনো ফৌজদারি দায় উদ্ভব হবে না। এই সমস্ত কাজ করলে কোনো ধরনের শাস্তি দেওয়া যাবে না। আমরা যখন পুরো অধ্যায়টা পড়বো, এই 76 থেকে 106, ওখানে আবার পুরো জিনিসটার 2টা সেকশন ব্যতিক্রম দিয়ে দিছে। বলতেছে এই 2টা জিনিস অলওয়েজ অপরাধ, সব সময় অপরাধ হবে, এটার কোনো এক্সকিউজ নেই, কোনো ব্যতিক্রম নেই। তাইলে মোটামুটি 76 থেকে 106 আমরা যদি সরল হিসাব করি 30টা সেকশনের মতো পড়ে। তার মধ্যে 2টা সেকশন হচ্ছে এই ব্যতিক্রমেরই ব্যতিক্রম। ওই 2টা সেকশন বলতেছে সবসময় অপরাধ। একটা হচ্ছে 86 নাম্বার সেকশন, যেটাতে বলতেছে আপনার জ্ঞান সহকারে কি করা, মাতাল হয়ে কোনো অপরাধ করা। এটা আবার কি? এই যে 2 দিন আগে আজকে পত্রিকাতে আছে আপনার, সে ইয়াবা সেবন করছে না, ইয়াবা সেবন করে এই ইয়াবার তীব্রতায় সে তার বন্ধুকে কি করছে, 36 টুকরো করে ড্রামে বসছে, তারপর আরো অন্যান্য অপরাধ করছে। তাহলে সে ইয়াবা সেবন করছে কি জন্য? সে নেশাগ্রস্ত হয়েছে কি জন্য? ইচ্ছাকৃতভাবে নেশাগ্রস্ত হয়েছে সে কিছু অপরাধ করার জন্য। তাহলে যে এইভাবে ইচ্ছাকৃতভাবে নেশাগ্রস্ত হবে সেটা সবসময় অপরাধ। যে জ্ঞান সহকারে জেনে শুনে নেশাগ্রস্ত হবে, যে কিছু একটা সে অপরাধ করবে,
বলতেছে সেটা সবসময় অপরাধ, ওইটার কোনো ধরনের ব্যতিক্রম সে পাবে না। এরপরে 91-তে গিয়ে বলতেছে কি, 91-তে গিয়ে বলতেছে যেসব কার্য সাধিত ক্ষতি হতে স্বতন্ত্র বা অপরাধ বলে গণ্য সেসব কার্য বর্জন। যেসব কার্য সাধিত ক্ষতি হতে স্বতন্ত্রভাবে অপরাধ বলে গণ্য সেসব কার্য বর্জন। এই যে 2-1 দিন থেকে আপনার ফেসবুকে, সামাজিক যোগাযোগ মাধ্যমে 2-1টা ঘটনা উপদেশমূলক হোক, এই যে সমাজের অবক্ষয় হোক ঘুরতেছে, আপনাদের কারো নজর আসছে কিনা কি জানি। ওখানে আপনার মিসক্যারেজ নিয়ে কথাবার্তা বলছে, গর্ভপাত নিয়ে কথাবার্তা বলছে। তো এই 91 নাম্বার সেকশনে বলতেছে গর্ভপাত এটা এমন ধরনের একটা অপরাধ যেটা সবসময় অপরাধ, এটারও কোনো কি নেই, ব্যতিক্রম নেই। 76 থেকে 106 নাম্বার সেকশন অনুযায়ী যে সেকশন গুলা ব্যতিক্রম, তার মধ্যে এই 2টা সেকশন কে বলতেছে ব্যতিক্রমের মধ্যে এগুলো পড়বে না। 1 নাম্বার হচ্ছে আমি যদি জ্ঞান সহকারে এই যে ইয়াবা ট্যাবলেট খেলাম, মদ খেলাম, গাঁজা খেলাম, আফিম খেলাম, যা খাই, হিরোইন, ফেন্সিডিল যেগুলো আছে, তার উদ্দেশ্য হচ্ছে আমি এগুলো খেয়ে নেশাগ্রস্ত হব, এরপরে কোনো অপরাধ করব, তাহলে বলতেছে সেটা সাধারণ ব্যতিক্রমে পড়বে না, ওইটা অপরাধী। আপনি অজুহাত তুলতে পারবেন না আপনি মাতাল ছিলেন, নেশাগ্রস্ত ছিলেন, ওই অজুহাত আর দেওয়া যাবে না। এরপরে 91-তে বলতেছে এমন কোন কাজ যে কাজ ফলে স্বতন্ত্রভাবে কোনো অপরাধের জন্ম হয়। তো এই জিনিসটা মনে রাখা কঠিন, কিন্তু আমরা যখন গর্ভপাত ধরে মনে রাখবো তখন আবার সোজা হয়ে যায়। গর্ভপাত সবসময় অপরাধ, তবে শুধুমাত্র একটা ইস্যুতে 312 নম্বর সেকশন অনুযায়ী দণ্ডবিধির গর্ভপাতকে অপরাধ হিসাবে বিবেচনা করবে না। সেই ইস্যুটা হচ্ছে আপনার যে ক্ষেত্রে যে মহিলার গর্ভপাত ঘটানো হচ্ছে ওইটা যদি তার জীবন রক্ষার জন্য হয়, জীবন রক্ষার উদ্দেশ্য হয়, তাইলে আপনার সেটা অপরাধ হবে না। একটা সময় ছিল যে শুধুমাত্র 2টা বাচ্চা সিজার করা যেত বা সিজারিয়ান বেবি 2টা নিয়ে যেত, আস্তে আস্তে এটা 3টা 4টাতে গিয়ে মোটামুটি ইয়ে হয়, তারপরেও তো 3টা পর্যন্ত এলাও করে, 4টা হলে রিস্ক, এই কথাবার্তা বলে ডাক্তাররা। এখন এই জাতীয় সমস্যার বেলায় আপনি যদি গর্ভপাত ঘটান ওই মহিলার জীবন বাঁচানোর জন্য, তাহলে বলতেছে এটা কোনো অপরাধ হবে না। আর যদি আপনি 91 নম্বর সেকশন অনুযায়ী যে খেয়াল খুশি মতো গর্ভপাত করেন তাইলে সেটা সবসময় অপরাধ হবে। তাইলে 86 একটা, তারপর হচ্ছে 91। এরপরে বাকি সেকশন গুলো বইতে কঠিন বা অন্যান্য ভাবে যেভাবে লেখা আছে ওইভাবে কঠিন, ঠিক আছে? কিন্তু আমি বলি আপনারা একটু মনোযোগ দিয়ে শুনেন এবং পয়েন্টস গুলো লিখে নেন, তখন ইজি হবে। ধারা 76 বলতেছে আইন বলে বাধ্য। ধারা 76 কি বলে? আইন বলে বাধ্য। কোন একজন ব্যক্তি চিন্তা করলো সে কাজটা করতে, তাকে আইনত বাধ্য করছে, তাহলে আমাদের বলতেছে কি সে যদি সরল বিশ্বাসে এই বিশ্বাস করে কোনো কাজ করে, কিছু কিছু ক্ষেত্রে সেটা অপরাধ হবে না। ওখানে উদাহরণ দিছে আপনার সৈনিকের কাজ। সে কি করে? তার কমান্ডারে তার অধিনায়ককে গুলি করতে বলছে, সে গুলি করছে, ওই ক্ষেত্রে আপনার তার কোনো অপরাধ হবে না, যেহেতু সে তার অধিনায়কের নির্দেশে কাজ করছে। তাহলে এটাকে আমরা প্রাইমারি ভাবে মনে রাখবো 76 আইন বলে বাধ্য। এরপর উদাহরণ হিসাবে মনে রাখবো সৈনিকের কাজ। উদাহরণ হিসাবে কি মনে রাখবো? সৈনিকের কাজ। এরপরে 77 হচ্ছে বিচারকের কাজ। আপনারা যে অ্যাডভোকেট হবেন, আমরা যে অ্যাডভোকেট হইছি,
আমাদের কাজকর্ম তো সবসময় বিচারকদের সাথে। তো একজন বিচারক যখন ওনার চেয়ারে বসে বিচার কার্য পরিচালনা করেন, সেই সময় উনি যে কাজকর্মগুলো করেন বলতেছি সেগুলো কোনো অপরাধ হবে না। এদের চিন্তা করে দেখেন, একজন বিচারকে ভুল জাজমেন্ট দিছে না, আপনি একটা মামলা নিয়ে গেছেন, সেটার জাজমেন্টটা আপনি সংক্ষুব্ধ হয়েছেন, এরপরে আপিল হলো, রিভিশন হলো, ওখানে দেখা গেল এটা কারেকশনও হতে পারে। উনি যে একটা ভুল জাজ করছেন, ডিসিশন দিছেন, যেহেতু উনি বিচারকের চেয়ারে দিছেন, সেটা বলতেছে কোনো অপরাধ হবে না। সেই জন্য কি ওনার কোনো শাস্তি দেওয়া হয়? ওইটার জন্য ওনার কোনো শাস্তি নেই। 77 হচ্ছে বিচারকের আদেশে বা নির্দেশে কোনো কাজ করলে, বিচারকের আদেশে বা নির্দেশে কোনো কাজ করলে, বিচারকে যে আদেশটা দিছে, যে রায়টা দিছে, সেটার নির্দেশে কাজ করা। বিচারকের রায় দিল কি? বিচারকের রায় দিল এই যে যুদ্ধ অপরাধী যারা, তাদেরকে ফাঁসি দাও, না জল্লাদ তার ফাঁসি কার্যকর করলো। বিচারক পালাই গেছে কিন্তু জল্লাদ পালাই যায়নি। জল্লাদ পালাই গেছে এরকম কোন নিউজ আছে? নিউজ নেই। যেহেতু উনি বিচারকের নির্দেশে কাজ করছে। এরপর আরো উদাহরণ আছে, গ্রেপ্তারি পরোয়ানা তামিল করা, সমন দেওয়া। আমরা তো ফৌজদারিতে গ্রেপ্তারি পরোয়ানা সমন করছি, এগুলো যদি বিচারকের নির্দেশে কাজ করে তাইলে কি হবে না? কোন ধরনের অপরাধ হবে না। এটা হচ্ছে 78। তাহলে প্রথমে আমাদের আইন বলে বাধ্য, দ্বিতীয়ত হচ্ছে বিচারকের কাজ, 3 নম্বর হচ্ছে বিচারকের নির্দেশে কাজ। 76, 77, 78। এরপরে 79 হচ্ছে আপনার এই যে বেসামরিক কোন ব্যক্তি, আমি আপনি যদি চিন্তা করি যে না, আমরা যে কাজটা করতেছি এটা সরল বিশ্বাসে এই বৈধ কাজ বলে আমরা করতেছি, এই কাজ কে করে? যে কোনো ব্যক্তি। কিভাবে করে? মনে করে যে এটা আইন সমর্থিত, তারপরে ভুল ধারণা বশত নিজেকে কি করে? আইন সমর্থিত বলে বিশ্বাস করে। এই যে প্রথমে যে এটা আপনার আইন বলে বাধ্য, আইন সমর্থিত, ঠিক সেম কথা। ওখানে করতো আপনার সৈনিকে, আর এখানে করতেছে আমি আপনি, সাধারণ কোনো ব্যক্তি। সে খোলা চোখে দেখতেছে কি একজন ব্যক্তি আরেকজন ব্যক্তিকে খুন করছে। আমি আপনি কি দেখতেছি? একজন আরেকজনকে খুন করছে। এখন আমি কি করলাম? যে খুন করছে বা আপনি কি করছেন, যে খুন করছে তাকে ধরে পুলিশের নিকট দিয়ে দিলেন। আপনার দায়িত্ব অতটুকুতে শেষ। পরে দিয়ে যখন দেখা যাচ্ছে সে 5 বছর 2 বছর পরে তার বিচার হলো, বিচারে দেখা যাচ্ছে সে তার আত্মরক্ষার অধিকার প্রয়োগ করতে গিয়ে এই কাজটা করছে। আত্মরক্ষার অধিকার প্রয়োগ করতে গিয়ে সে এই কেউ একজনকে খুন করছে, তার সম্ভ্রম রক্ষার জন্য, দর্শনের হাত থেকে বাঁচার জন্য, ইত্যাদি ইত্যাদি। তাইলে যদিও বা আমার দৃষ্টিতে সে খুন করছে, ফাইনালি বিচারে দেখা গেল সে তেমন কোনো অপরাধ করেনি, যেহেতু সে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করতে এই কাজ করছে। তো তারটা যেমন অপরাধ হয়নি, আমি যে তাকে ধরে পুলিশে দিচ্ছি, 79 নম্বর সেকশনে বলতেছে আমারও কোনো অপরাধ হয়নি। আপনারা ব্যাপারগুলো বুঝতেছেন? লিখতে পারবেন আসলে? জি স্যার। বলি। এরপর হচ্ছে 80 হচ্ছে দুর্ঘটনা। তো মনে রাখবেন, কিছু দুর্ঘটনা বা দুর্ঘটনা শব্দটা ধরলে আমরা বুঝি কি একটা দুর্ঘটনা ঘটাইছি সেটা অপরাধ হবে। বিশেষ করে রোড অ্যাক্সিডেন্টের কথা আমরা মনে করি, কিন্তু এখানে আইনে যে দুর্ঘটনার কথা বলতেছে 80 নম্বর সেকশনে, ওখানে বলতেছে আপনি সরল বিশ্বাসে কোন একটা কাজ করছেন, ওখানে কোনো দুর্ঘটনা ঘটছে, সেটা কোনো ধরনের অপরাধ হবে না।
সরল বিশ্বাস বলতে বোঝায় দণ্ডবিধির 52 নম্বর সেকশন অনুযায়ী যথাযথ যত্ন ও সতর্কতার সাথে কোনো কাজ করা, ডিউ কেয়ার এন্ড অ্যাটেনশন। আপনি যথাযথ যত্ন নিছেন, মনোযোগ সহকারে কাজ করছেন। এই যে একজন মা তার সন্তানকে যেমন স্নেহ মায়া মমতা দিয়ে লালন পালন করে, এটাই হচ্ছে আসলে সরল বিশ্বাস। তার যথাযথ যত্ন নেওয়া, সতর্কতা অবলম্বন করা। তাইলে ওইটা করতে গিয়ে আপনি কোনো দুর্ঘটনা করছেন, কাটুরিয়ে কাটে আমরা কোরবানের সময় গরুর মাংস কুটি না, তাহলে আমরা মাংস কুটার আগে কি করি, দা বটি এগুলো ঠিকঠাক মতো আছে কিনা সবকিছু চেক করিনি। ছোটবেলা দেখতাম যখন কাটুরিয়ে কাটতো তখন তার কুড়ালটা ভালো মতো চেক করে নিত। এরপরও দেখা গেল আপনার কাটুরিয়ে কাটতে গিয়ে ওই কুটারটা ছুটে গেছে, বা আপনি কোরবানের মাংস কাটতে গিয়ে আপনার দাটা ছুটে গেছে, তাহলে কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে না? 80 নম্বর সেকশনে বলতেছে এটা কোনো অপরাধ হবে না, যেহেতু আপনি ম্যানস রিয়া নিয়ে এই অপরাধ করেন নাই, আপনি যথার্থ যত্ন তারপরে সতর্ক ছিলেন। এরপর 81-তে বলতেছে ছোট ক্ষতি বড় ক্ষতি। 81টা কি? ছোট ক্ষতি বড় ক্ষতি। এটা দিয়ে বুঝাচ্ছে আপনি দেখতেছেন একটা কাজ করলে ছোটখাটো কোনো ক্ষতি হতে পারে, আর যদি আপনি ওই কাজটা না করেন বড় ধরনের কোনো ক্ষতি হবে। আইনে বলতেছে বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা করার জন্য আপনি ছোটখাটো ক্ষতি করতে পারবেন। 50 জনকে বাঁচানোর জন্য, মৃত্যুর হাত থেকে 50 জনকে বাঁচানোর জন্য আপনি একজনকে মেরে ফেলতে পারবেন। এটার নাম দিছে আইনে 81 নম্বর সেকশন অনুযায়ী ছোট বড় ক্ষতি। আপনারা কখনো বস্তিতে আগুন লাগতে দেখছেন? বা শুনছেন বস্তিতে আগুন লাগা? জি স্যার। জি স্যার। বাংলাদেশে কোন বস্তিতে বেশি আগুন লাগে? ঢাকার মোহাম্মদপুরের আশেপাশে কেউ আছেন? স্যার রেল লাইনের পাশে। রেল লাইনের পাশে বলতে মোহাম্মদপুরে বিহারি ক্যাম্প আছে, ওই জায়গাগুলো সেটেলারদের, বিহারিরা ওখানে থাকে। এগুলো দখল করার জন্য ওই এরিয়ায় ঘন ঘন আগুন লাগায়। এরপরে আমরা ঢাকা বঙ্গবাজারে বড়সড় ধরনের আগুন লাগার কথা শুনছিলাম, মনে আছে আপনাদের? বঙ্গবাজার তো ছিল এই যে ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাসের কাছাকাছি বঙ্গবাজার ছিল আপনার, এগুলো সবগুলো টিন দিয়ে ঘেরা ছোট 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 দোকান। এগুলোকে মার্কেট করার উদ্দেশ্যে যারা ছিল তাদেরকে দখলচ্যুত করে অন্যরা দখল করে মানুষ ওখানে দিছিল আগুন লাগাই। তো এখন কথা হচ্ছে এই বস্তির আগুন, স্যার ওই যে তাজরিন ফ্যাক্টরিজ কি ছিল ওইটা স্যার? তাজরিন ফ্যাক্টরিজ এরকম। এটা তাজরিন ফ্যাক্টরি ছিল গার্মেন্টস আগুন লাগায়, ওইটা ভিন্ন জিনিস। ও স্যার। যা তো এখানে যখন আপনার এই জাতীয় আগুন লাগে তখন আপনি কি করবেন? এই যে বস্তির আগুন যাতে ছুটে না যায় একটু করে আগুনের কাছাকাছি করে আপনি যদি বস্তির ঘরগুলো কেটে দেন, তাহলে আগুন আর এর পরের ঘরগুলোতে লাগতে পারবে না। তার মানে আপনি ওই বস্তিগুলো কেটে দিতে পারবেন আগুন না ছড়ানোর জন্য, ছোটখাটো ক্ষতি করতে পারবেন বড় ক্ষতি থেকে রক্ষা করার জন্য। এটা একটা উদাহরণ। আর একটা উদাহরণ দিছে গাড়ির ড্রাইভার। আর একটা উদাহরণ কিসের দিছে? গাড়ি ড্রাইভ করা, ড্রাইভিং এর। যে ড্রাইভার দেখতেছে তার বাম পাশে দুইজন পথচারী, সে যদি বামের দিকে যায় ওই দুজনের ক্ষতি হতে পারে, ডান পাশ থেকে তার গাড়ি আসতেছে সোজা সোজা, তাহলে একটা গাড়ির সাথে আর একটা গাড়ির মুখোমুখি সংঘর্ষ হলে তার গাড়ির যে 20-30 জন প্যাসেঞ্জার, ওই বাসের যে 20-30 জন প্যাসেঞ্জার, তাহলে 60-70 জন প্যাসেঞ্জারের জীবন ঝুঁকি পড়ে যায় না? ওই ক্ষেত্রে সে কি করতে পারবে? সে বাম পাশে গাড়িটা
চালাই নিতে পারবে, যাতে গাড়ির সাথে গাড়ির সংঘর্ষ না হয়। ঠিক আছে, তার মানে ওই পথচারী দুইজনকে সে গাড়ি দ্বারা, যাতে আপনার তার গাড়ির 30 জন অপর গাড়ির 30 জনকে সে রক্ষা করতে পারে। এটা হচ্ছে আপনার ছোট ক্ষতি, বড় ক্ষতি। এরপরে নৌকা দিয়েও বা পানির জাহাজ দিয়েও এই উদাহরণ আছে। পানির জাহাজের ড্রাইভার দেখতেছে কি, সে যদি বাম পাশে যায় তাইলে আপনার হয়তো ছোট একটা নৌকা, ওখানে শুধু মাঝি আছে, এটা ক্ষতিগ্রস্ত হবে। সে যদি সোজা যায় বা তার ডান পাশে যায়, ওইটাকে বাঁচাতে গিয়ে তাইলে দেখা যাচ্ছে কি বড় একটা জাহাজ সাথে তার সংঘর্ষ হবে। তাইলে বলতেছে সে ওই বড় ক্ষতি থেকে বাঁচার জন্য ছোট ক্ষতি, যে নৌকাতে শুধু বাম পাশে যে নৌকাতে একজন মাঝি আছে, ওইটা তো সে ধাক্কা দিতে পারবে। আসলে এই সবকিছু করতে হয়, পরিস্থিতির শিকার হয় অনিচ্ছাকৃত ভাবে। সেই কারণে এগুলো বলতেছে আমাদের ফৌজদারি দায় সৃষ্টি হবে না, কোনো ধরনের অপরাধ হবে না। এরপর স্যার হচ্ছে স্যার স্যার মারা গেল বড় ধরনের কোনো মানে ক্ষতি হবে না স্যার? বাম বড় পাশে ধরনের যে- না, মারা বাম পাশেরটা যদি মারা যায়, আপনি মারতেছেন কয়জনকে? একজনকে, একজন বা দুইজন। জি। হ্যাঁ, কিন্তু আপনি যদি ওইটা না করেন তাহলে দেখা যাচ্ছে 30 জন 40 জন মারা যাওয়ার সম্ভাবনা আছে। তাহলে আপনি কাজ কোনটা করবেন? অবশ্যই ছোটটা করবো স্যার। ছোটটা করব। সে কারণে এটাকে বলা হয় ছোট ক্ষতি বড় ক্ষতি। এটাকে কি বলে? ছোট ক্ষতি বড় ক্ষতি। হ্যাঁ, বড় ক্ষতির থেকে রক্ষা করার জন্য ছোটখাটো কোনো ক্ষতি করা, অনিচ্ছাকৃত ভাবে ছোটখাটো কোনো ক্ষতি করা, নিরুপায় হয়ে করা। জি জি জি। 82 এটা হচ্ছে 81 কে। এরপরে 82 হচ্ছে 9 বছরের কম। 9 বছরের কম বয়স্ক কোনো শিশু যদি কোনো কাজ করে, তাহলে আমাদের আইনে বলতেছে সেটা কোনো অপরাধ হবে না। সেটা কি হবে না? কোনো অপরাধ হবে না, যেহেতু সে ছোট, 9 বছরের বয়স তার কম। এটা হচ্ছে 83-তে। 83-তে বলতেছে 9 বছরের বড়, 12 বছরের ছোট, অপরিণত বোধসম্পন্ন শিশুর কাজ। এই যে কিছু অটিস্টিক বেবি আছে না, জি স্যার। আমাদের এক্স প্রাইম মিনিস্টারের মেয়ে পুতুল, এই অটিস্টিক বেবি গুলার জন্য কিছু কাজকর্ম করছিলেন আমাদের দেশে। এর আগে তো আমরা অটিস্টিক শব্দটাই তেমন শুনি নাই বা দেখলেও বুঝতাম না। তো যা হোক, এই যে অটিস্টিক বেবি যেগুলো আছে, আমাদের 83 নম্বর সেকশনে বলতেছে তাদের যাদের বয়স 12 বছরের কম, তারা কোনো কাজ করলে কোনো অপরাধ হবে না। এরপর হচ্ছে সুরবাসী, যে পাগল, তারপরে আপনার উম্মাদ, এই শ্রেণীর ব্যক্তি যদি কোনো কাজ করে, সে কি হবে না, সেটা কোনো অপরাধ হবে না। এটা হচ্ছে 84-তে পাগলের কাজ। তারপর 85-তে হচ্ছে অনিচ্ছাকৃত মাতাল, মদকে মাতলামি করে না, মদ না খেয়েও আপনি মাতলামি করতে পারেন। আপনাকে কেউ জোর করে খাওয়াই দিছে, অথবা আপনার টাকা পয়সা লুটপাট করার জন্য আপনাকে নেশাগ্রস্ত করছে। আসে নাকি জিনের নিঃশ্বাস, তারপরে আরো কি কি ধোঁয়া টুয়া দেওয়া। এই যে গাড়িতে চললে অপরিচিত লোকজনের কাছ থেকে আমরা কোনো কিছু খাইতে নিষেধ করি, ডাবের পানি খেলে বেহুশ হয়ে যেত, এরপরে দেখা যায় কি না নাকে ক্লোরোফর্ম জাতীয় কোনো কিছু ধরলে আপনি সাময়িকের জন্য বেহুশ হয়ে যাবেন। এখন আধুনিক কালে সীসা আরো কি কি বের হয়েছে, এগুলো আপনাকে যদি খাওয়ানো হয় বা শুকানো হয়, আপনি কি করবেন? দেখা গেল মাতলামি করা শুরু করে দিচ্ছেন, যেটা আপনি অনিচ্ছাকৃত ভাবে হয়েছেন। বলতে সেরকম অনিচ্ছাকৃত মাতাল হয়ে আপনি কোনো অপরাধ করছেন, সেটা অপরাধ হবে না। এটা হচ্ছে 85 নম্বর সেকশনে। তার মানে আপনি নিজে খান নাই, নিজে করেন নাই, আপনার জ্ঞান ছিল না, আপনার উদ্দেশ্য ছিল না, তাহলে সেটা অপরাধ হবে না। আর 86 তো আগেই বললাম, এরকম করলে সেটা অপরাধ। 86-তে কি বলছি? এরকম করলে সেটা অপরাধ।
এরপর হচ্ছে 87-তে পারস্পরিক সম্মতিতে আমি আর আপনি কি করলাম, একটা ঝুঁকি নিলাম। ঝুঁকি নিতে গিয়ে কি দিছি, আমরা সম্মতি দিছি। সম্মতি আমরা কোন আইনে পড়ছি, আপনারা তো পড়েন নাই, চুক্তি আইনে পড়ছিলাম না? ঠিক আছে, জি, স্যার। সম্মতি করছি আমরা চুক্তি আইনে। তাহলে এই যে পারস্পরিক একটা সম্মতি দিছি, একটা চুক্তি করছি, কিসের জন্য? ফেন্সি খেলা দেখছেন, অলিম্পিকে খেলে যে চিকন চিকন ইয়ে দিয়ে আপনার তরবারির মতো ইয়ে দিয়ে গুঁতো মারে, ফেন্সি খেলা, তরবারি খেলা, তারপরে আপনার গোড়ার পিঠে চড়ে তরবারি খেলা, যা হোক, ওখানে যদি কোনো অ্যাক্সিডেন্ট হয় বলতেছে এটা কোনো অপরাধ হবে না, যেহেতু দুইজনে এই ঝুঁকি নিছে, এই তরবারি খেলার ঝুঁকি নিছে, ফেন্সি খেলার ঝুঁকি নিছে, ইত্যাদি ইত্যাদি। এটা পারস্পরিক সম্মতিতে হয়েছে। আমরা জানি কি ওইটাতে কোনো কিছু মৃত্যু হওয়ার একটা সম্ভাবনা থাকে তলোয়ার খেলায়, কিন্তু তারপরও যেহেতু পারস্পরিক সম্মতিতে হয়েছে বলতেছে সেটা কোনো অপরাধ হবে না। এরপর হচ্ছে মঙ্গলার্থে সম্মতিতে, প্রথমে তো বললাম পারস্পরিক সম্মতিতে, এরপরে বলতেছে কারো মঙ্গলের জন্য কাজ করতে সম্মতি দিচ্ছেন। এটাকে কি বলা হয় আইনের ভাষায়? মঙ্গলার্থে সম্মতিতে। এই যে একজন হার্টের রোগী, তার অপারেশন করা বা সিজার অপারেশন করে সচরাচর আপনারা তো দেখছেন, ওখানে যে হাজবেন্ড বা গার্জিয়ান তার সাইন নেওয়া হয়, ওই সিগনেচারে কি থাকে? অপারেশন করার সম্মতি থাকে এবং বলা থাকে ওখানে যদি কোনো দুর্ঘটনা ঘটে সেটার জন্য ডাক্তার দায়ী হবে না। ঠিক আছে? তাইলে মনে করেন মঙ্গলের জন্য যে তার বাচ্চা প্রসবের জন্য সিজার করালো, আল্লাহ মাফ করুক, ওখানে যদি কেউ মারা যায় তাহলে কি আমাদের 88 নাম্বার সেকশন অনুযায়ী সেটা কোনো অপরাধ হবে না। এটাকে বলা হয় মঙ্গলার্থে সম্মতিতে। ভালো উদ্দেশ্যে, সৎ উদ্দেশ্যে আপনি সম্মতি দিচ্ছেন, ওখানে কোনো অপরাধ হয়েছে, সংগঠিত হয়েছে, আমাদের ইয়েতে বলতেছে দণ্ডবিধির 88 ধারা অনুযায়ী সেটা কোনো অপরাধ হবে না। তাহলে সম্মতির বেলায় প্রথমে পাইলাম পারস্পরিক সম্মতি, তারপরে পাইলাম মঙ্গলার্থ সম্মতি। এরপরে বলতে অভিভাবকের সম্মতিতে, এই যে পাগল, উন্মাদ, জড়বুদ্ধি সম্পন্ন, তাদের চিকিৎসাটা একটু রিস্কি না এবং ব্যয়বহুল। এখন এই চিকিৎসা দেওয়ার জন্য অভিভাবকের সম্মতি নিচ্ছে, নেওয়ার পরে যদি অপরাধ সংগঠিত হয় ওখানে আমাদের 89 নম্বর সেকশনে বলতে সেটা দণ্ডনীয় নয়, কোনো ফৌজদারি দায় উদ্ভব হবে না, কোনো শাস্তি দেওয়া যাবে না। এই তিনটে কিভাবে মনে রাখবেন? প্রথম হচ্ছে পারস্পরিক সম্মতি, তারপর হচ্ছে মঙ্গলার্থ সম্মতি, এরপরে অভিভাবকের সম্মতি। তাহলে সম্মতি নিয়ে কয়টা পাইছি আমরা? 3টা স্যার। 3টা। জি স্যার। এরপরে 92 সাথে পরে ফেলি সম্মতির ব্যাপার। 92-তে গিয়ে বলতেছে মঙ্গলার্থে অসম্মতিতে আপনি এই কাজ করতেছেন তার মঙ্গলের জন্য, কিন্তু তার কারো সম্মতি দেওয়ার মতো পরিবেশ পরিস্থিতি নেই, এরকম কিছু ব্যাপার থেকে যায় না? কেউ একজন উদাহরণ দিতে পারবেন এরকম ব্যাপারে? এই যে আপা তাজরিন ফ্যাশনে আগুনের কথা বললো না, এখন কি দেখলাম আমরা? তাজরিন ফ্যাশনে আগুন লাগছে, গার্মেন্টস এর ওয়ার্কার ছিল বেশিরভাগই বের হতে পারে নাই, কিছু বের হয়ে নিচে নামতে পারছে আল্লাহ মাফ করুক, আর কিছু কি করছে ছাদে চলে গেছে, এরকম না? এখন একটা সময় গিয়ে ছাদেও আগুন লেগে গেছে, ধোঁয়ায় তারা নিঃশ্বাস নিতে পারতেছে না। এখন তারা কি করতেছে? উপর থেকে নিচে লাফ দিচ্ছে, ছাদ থেকে আগুনের তীব্রতা, ধোঁয়া, নিঃশ্বাস নিতে না পারা ইত্যাদি ইত্যাদিতে তারা কি করছে? আপনার ছাদ থেকে লাফ দিচ্ছে। এখন দেখা গেল ছোট একটা বাচ্চা ছাদে,
সে কি নিজে নিজে লাভ দিতে পারতেছে? তাকে বাঁচানোর জন্য তার অভিভাবকের সম্মতিও নিতে পারতেছেন না, আপনি কি করতে পারতেছেন না, সহ্য করতে পারতেছেন না। তার মঙ্গলার্থে তার অভিভাবক তার নিজের সম্মতিতে তাকে নিচে ছুঁড়ে ফেললেন। বাস্তব আসলো না, বাঁচছেনি। আমাদের বলতেছে 92 নম্বর সেকশনে বলতেছে এটা কোনো অপরাধ হবে না। এরপরে এটার আরো 2-3টা ভালো উদাহরণ আছে। একটা হচ্ছে আপনি কি করছেন, রোড অ্যাক্সিডেন্ট করছেন, আপনি বেহুশ, আপনাকে অপরিচিত কেউ পথচারী হসপিটালে নিয়ে গেছে। ডাক্তারে কি আপনার এই যে সিজার করার জন্য যেমন বলছি সম্মতির দরকার, অন্যান্য ক্ষেত্রে সম্মতির দরকার, এই সম্মতি নেওয়ার জন্য কেউ তারা পাচ্ছে না। ওনাকে অপারেশন করা জরুরি। এখন সেই ক্ষেত্রে কারো অসম্মতিতে সম্মতি নিতে পারে নাই, কিন্তু মঙ্গলার্থে তার মঙ্গল সাধনের জন্য রোগী অপারেশন করছে, ওখানে কোনো দুর্ঘটনা হয়েছে, সেটা কোনো অপরাধ হবে না। বুঝছেন সবাই? তাহলে 3টা হচ্ছে সম্মতিতে, আর একটা হচ্ছে অসম্মতিতে, মঙ্গলার্থ অসম্মতিতে। এই সেকশন গুলা মাথায় রাখবেন। যে উদাহরণ দিচ্ছি সেই উদাহরণ আপনি নিজে একটু খেয়াল রাখবেন, খেয়াল করলে এরপরে লিখতে পারবেন। উদাহরণগুলো মনে রাখতে পারবেন যে সিচুয়েশনের কথা বলতেছে, এগুলো জি স্যার, অবশ্যই পারবো। 2-1 বার পড়লে পারবেন। যারা একটু হালকা লিখতেন তারা পয়েন্টস গুলো ধরে শুধু কিসের উদাহরণ দিচ্ছে এটা একটুখানি করে লিখে রাখেন, এরপরে গ্রুপও দিয়ে আপনার ওইভাবে পড়ে ফেলবেন। বইয়ের ভাষা অনেক কঠিন। তারপরে 90 নম্বর সেকশনে বলতেছে ভীতি অথবা ভ্রান্ত ধারণার অধীনে বিদিত সম্মতি। আপনাকে ভয় দেখাইছে, আপনাকে ভুল বুঝাইছে, আপনি কোনো কাজে সম্মতি দিচ্ছেন, সেটা কোন ধরনের অপরাধ হবে না। আপনাকে কি করছে, ভীতি দেখাইছে, আপনাকে ভুল ধারণা দিছে, ভুল ধারণা দিয়ে বলতেছে তুমি এই কাজ করো, আপনি কাজ করছেন, বলতেছে কোনো অপরাধ হবে না। 90 আর 91 আগে আলোচনা বলছিলাম কি আপনার এই গর্ভপাত জাতীয় কাজ যেগুলো আছে এমন একটা অপরাধ যেটা সবসময় অপরাধ, এটা কোনো হয় না। এরপরে 93-তে বলতেছে সৎ বিশ্বাসে কৃত যোগাযোগ। সৎ বিশ্বাসে কৃত যোগাযোগ, সৎ বিশ্বাসে কৃত যোগাযোগ কোনটা? আপনি ডাক্তারের কাছে গেছেন, এটা 2টা সেকশনে আছে। আমার কাছে সাক্ষী করছিলাম যে এরকম কেউ আছে? জি স্যার। সাক্ষা হইল এই টার্মসটা আছে, সৎবিশ্বাসে কৃত যোগাযোগ। আমরা উদাহরণ দিছিলাম কি, এই যে পিতা পুত্র, ডাক্তার রোগী, অ্যাডভোকেট ক্লায়েন্ট, কত নম্বর সেকশন কেউ বলতে পারবেন? জি স্যার, এটা 11 নাম্বার, 111। ভেরি গুড, এটা হচ্ছে 111 প্রমাণের দায়িত্বের মধ্যে পড়ে। তখন বলতেছে আপনার এই সম্পর্কগুলোর ক্ষেত্রে প্রমাণের দায়িত্ব হয়ে যায় অ্যাডভোকেটের, পিতার, শিক্ষকের, তারপর হচ্ছে ডাক্তারের। রোগীর প্রমাণের দায়িত্ব নেই, সেলের প্রমাণের দায়িত্ব নেই, তারপরে ক্লায়েন্টের প্রমাণের দায়িত্ব নেই, এরপরে আর কার নেই, ছাত্রের প্রমাণের দায়িত্ব নেই, প্রমাণ দিয়ে শিক্ষকে। আচ্ছা যা হোক, ভেরি গুড। সেম কথা এখানে সৎবিশ্বাসে কৃত যোগাযোগ বলে বলতেছে আপনি ডাক্তার, আপনার কাছে রুগী গেছে, দেখলেন তার হার্টের প্রবলেম, তাকে বললেন দুষ্টামি করে বা ইয়ে ভাবে যার না যা খাওয়ার তা খেয়েন, আপনার হার্টের অবস্থা খুব খারাপ, আপনার 5টা-6টা ব্লক হয়ে গেছে। এখন সে এটা শুনে হার্ট অ্যাটাক করে ফেলছে, মারা গেছে। 93 নম্বর সেকশনে বলতেছে না, এটা কোনো অপরাধ হবে না, যেহেতু সে ডাক্তার, এই কথা সে বলতেই পারে, আর রোগীর পরিস্থিতি কি সেটা রোগীকে বলতেই পারে, ওইটা বলতেছে কোনো অপরাধ। এরপরে বলতেছে হুমকির ফলে বাধ্য হয়ে কোনো ব্যক্তি কর্তৃক কৃতকার্য। আপনাকে হুমকি দিছি,
তুমি এই কাজ না করলে আমি তোমাকে মেরে ফেলবো। সত্যি সত্যি যদি মৃত্যুর আশঙ্কা থাকে তাহলে সে এই কাজ করলে কোনো অপরাধ হবে না। আর যদি মৃত্যুর আশঙ্কা না থাকে, এমনি মারে, মায়ের খাওয়ার বয়ে সে এই কাজ করছে, তাইলে সেটা অপরাধ হবে। এই সেকশনের আপনার 94 নম্বর সেকশন যেটা হুমকি দিছে, হুমকি তো দিবে, হুমকি দেওয়ার পরে তার মৃত্যুর আশঙ্কা থাকতে হবে। জীবন বাঁচানোর জন্য সে যদি এই কাজ করে তাইলে অপরাধ হবে না। আর যদি অভ্যাসগত ভাবে সে এই কাজ করে এবং অজুহাত সৃষ্টি করে থাকে মৃত্যুর ভয় দেখেছিল, তাইলে সেটা অপরাধ। ডাকাত দলে কি করছে, তালা সাবিওয়ালাকে এই যে পিস্তল গুলি করবে বলে নিয়ে গেছে, নিয়ে গিয়ে কারো ঘর ফলায় ডাকাতি করছে, বলতেছে সেটা কোন অপরাধ না। আর তালা সাবিওয়ালাকে আপনার এই যে বেতের বাড়ি দিছে, মেরে ফেলবে বলছে মুখে, তাকে ধরে টেনে হেসে নিয়ে গেছে তালা খুলে দেওয়ার জন্য, সে বয়ে তালা খুলে দিছে, বলতেছে সেটা অপরাধ হবে। বুঝছেন উদাহরণ? এই 94-তে হুমকি, 90-তে ছিল ভীতি, ভ্রান্ত ধারণা দিয়ে। এরপরে 94-তে গিয়ে বলতেছে আপনার হুমকি, সে হুমকি কিসের হতে হবে? শুধু হুমকি দিলে হবে না, তাকে হুমকির শেষ পরিণতি হবে মৃত্যু। এই বিশ্বাসে যদি কোনো কাজ করে তাইলে অপরাধ হবে না, আর যদি এই বিশ্বাস ছাড়া কাজ করে তাইলে অপরাধ হবে। 95-তে বলতেছে ছোটখাটো কোনো সামান্য ক্ষতিকারক কার্য করলে সেটাও কোনো অপরাধ নয়। সামান্য একটা সিলিমেটার একটা করছে, সেটা কোনো অপরাধ। এই যে আপনি কি করতেছেন, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, কোন বিল্ডিং থেকে থুতু ফেলছে কেউ একজনই, আপনার গায়ে পড়ছে, কোনো অপরাধ নেই, অপরাধ নয়। এরপরে 96 থেকে 106 এই জায়গাটা আলাদা প্রশ্ন, একই প্রশ্ন আনসারও এই জিনিসগুলো লিখতে হয়। এটাও গুরুত্বপূর্ণ। আত্মরক্ষার অধিকার কাকে বলে, কোন ক্ষেত্রে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করা যায়, কোন ক্ষেত্রে যায় না, আত্মরক্ষার অধিকার প্রয়োগ করে কি কাউকে খুন করা যায়, গেলে কিভাবে, আপনার কোন নিরপরাধ মানুষকে খুন করা যায় কিনা, ইত্যাদি ইত্যাদি এই সেকশন গুলোতে বলা আছে। এই অংশটাও খুবই গুরুত্বপূর্ণ এবং এটাও ফৌজদারি দায় বহির্ভূত কার্যাবলীর মধ্যে পড়ে। তাহলে আমাদের 96 ধারায় বলতেছে আত্মরক্ষার অধিকারের সংজ্ঞা, সেলফ ডিফেন্সের সংজ্ঞা। এখন তো নাকি 28 কোটি টাকা দিয়ে আপনাদের সেলফ ডিফেন্স শিখাচ্ছে, আত্মরক্ষা কিভাবে করবে এটা শিখাচ্ছে, 28 কোটি টাকা ব্যয় করে। এই নিউজ শুনছেন আপনারা? এটা শুনি না স্যার, না আলু ভর্তা বানানোর জন্য বিদেশে গিয়ে ট্রেনিং নিয়েছে, কয় কোটি টাকা খরচ করে, এটা শুনছিলাম। আলু ভর্তা বানানোর জন্য না, জি জি, আওয়ামী লীগ আমলে। স্যার আসিফ মাহমুদ সজীব ভুইয়া ওই যে সেলফ ডিফেন্স আত্মরক্ষার জন্য ফুলাবান রেডি করতেছে, 28 কোটি টাকা খরচ করতেছে। তা হোক, এনসিপি এখন আইনে বলতেছে কি, এখন তো এত নাকি এনসিপি থেকে এত নাকি বিএনপি থেকে নমিনেশন কনফার্ম করছে, ঢাকা প্রশাসন থেকে ইলেকশন করবে। ও হ্যাঁ তো স্যার জান বাঁচাবার লাগে আগ বুঝাইতেছে, হয়তো দান বাঁচাইতেছে না। যা হোক, ছাগলের মেলা গান একটা ইউটিউবে শুনছিলে, ছাগলের মেলা হয়েছে। আচ্ছা এগুলো আরো মাস গেলে আর একটু খোলাসা হবে। যা হোক, এখন আমরা পড়াশোনায় আসি। তাহলে 96-তে বলতেছে আত্মরক্ষার অধিকারের সংজ্ঞা, ডেফিনেশন, সেলফ ডিফেন্সের সংজ্ঞা দিছে 96-তে। আসলে ওখানে 96-তে সংজ্ঞা দেয় নাই, ওখানে বলতেছে আত্মরক্ষার অধিকার প্রয়োগকালে কৃত কোনো কাজ অপরাধ হবে না। এটা কয় ধারার বিষয়বস্তু? 96 ধারা, খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আত্মরক্ষার অধিকারের সংজ্ঞা বলেন বা যে কথাটা বলছো ওই কথাটা বলতেছে, ওখানে কোনো অপরাধ হবে না। আপনি আত্মরক্ষার অধিকার প্রয়োগ করছেন, সেই ক্ষেত্রে যে কাজটা করছেন সেটা বলতেছে কোনো অপরাধ হবে না। পরে আরো খোলাসা হয়ে যায়।
হ্যাঁ বলেন। তাহলে স্যার আত্মরক্ষার জন্য যে আমি যে আত্মরক্ষার অধিকারটা প্রয়োগ করলাম, এটা কি প্রমাণের দায়িত্ব কার? আমারই না? আপনার এটা কত নম্বর সেকশনে বলছে? সাক্ষ্য আইনের নাহিদ আপা বলেন, যিনি 111 নম্বর সেকশন বলছিলেন, ওইটার চাইতে এই কোয়েশ্চেন আরো গুরুত্বপূর্ণ। আসামিদের ব্যতিক্রম দাবি করবে, সেটার প্রমাণ দিতে হবে আসামির। এটা সাক্ষ্য আইনের কত নম্বর সেকশন? 105। 105-এ। করলাম না স্যার কিচ্ছু। 105 আসামি ব্যতিক্রম দাবি করলে। আপনাদের আমি যখন সাক্ষ্য আইন পড়াইছিলাম তখন বলছিলাম এই প্রশ্ন আপনাদের আসবে। 101 থেকে 112 নম্বর সেকশনে যে প্রশ্নটা হয়, প্রমাণের দায়িত্ব কাকে বলে, প্রমাণের দায়িত্ব কিভাবে শিফট হয়, এরপরে আপনার কি ওই কোন সময় আসামি ব্যতিক্রম দাবি করে, এইটার প্রমাণ কে দিবে, তারপরে সন্তানের বৈধতার চূড়ান্ত প্রমাণ, এগুলো নিয়ে প্রশ্ন আসে। এবং এই প্রশ্ন আপনাদের পরীক্ষায় মাস্ট আসবে, যারা নেক্সট এক্সাম দিবেন তাদের এই কোয়েশ্চেন আসবে। আজকে যে আলোচনা করতেছে এটা আসলেও আসতে পারে, না আসলেও না আসতে পারে, তবে প্লাস ক্যাটাগরির গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। যেহেতু বেশ কয়েকবার আসছে, এই যে 1 বছর ফৌজদারি দায় বহির্ভূত কার্যাবলী আসলে, আর 1 বছর আসে আত্মরক্ষা নিয়ে, তাহলে আত্মরক্ষা গতবার আসছে, এবার ফৌজদারি দায় বহির্ভূত কার্যাবলী আসতে পারে। তাহলে 96-তে গেল, এটা 97-তে বলতেছে আপনি আত্মরক্ষার অধিকার প্রয়োগ করার ক্ষেত্র দিয়ে দিছে, কোন কোন ক্ষেত্রে আপনি পারবেন। বলতেছে নিজের দেহ, অপরের দেহ, নিজের সম্পত্তি, অপরের সম্পত্তি রক্ষার জন্য আত্মরক্ষার অধিকার প্রয়োগ করা যায়। তাহলে ওখানে বলে নাই কে শত্রু কে মিত্র, এটা বলে নাই। আমি আপনার শত্রু, কিন্তু আপনার দায়িত্ব আছে আমার দেহ রক্ষা করা, আমার সম্পত্তি রক্ষা করা। নিজের দেহ, অন্যের দেহ, নিজের সম্পত্তি, অন্যের সম্পত্তি, এটা বলা আছে 97 নাম্বার সেকশনে। 98-তে বলতেছে এই যে আমরা পাগল পড়ছিলাম না, পাগলের কথা কত নম্বর সেকশনে বলছিলাম, কেউ বলতে পারবেন? 82 স্যার। 84-তে। যা হোক আস্তে আস্তে পারবেন। 82-তে 9 বছর, 9 নামাতা পড়বেন, 9 নং 81, তারপর একটা হচ্ছে 82। 82-তে বলছে 9 বছরের কম, 83-তে হচ্ছে 9 বছরের বড়, 12 বছরের ছোট, এরপরে 84-তে হচ্ছে পাগল, 85-তে হচ্ছে অনিচ্ছাকৃত মাতাল। এগুলো ছোট ছোট করে আমি বলতেছি যে আপনারা সেকশনের পাশে আস্তে আস্তে লিখে রাখতে পারবেন, একটা শব্দ ধরে। সে একটা শব্দ ধরে ইনশাল্লাহ ছোটবেলা আমরা যেভাবে রচনা লিখতাম সেভাবে রচনা লিখতে হয় আগে, তারপরে ধারা মনে রাখা যায়, তারপরে আপনার সবকিছু মনে রাখা যায়। আমাকে অনেকে ফোন দেয় যে স্যার ধারা মনে রাখি না, ধারা মনে থাকে না। ধারা মনে থাকার 1 নম্বর উপায় হচ্ছে আপনি ছোট একটা শব্দ ধরে সেই ধারাটা মনে রাখবেন। 2 নম্বর উপায় হচ্ছে সেই ধারার একটু উদাহরণ সৃষ্টি করে নিবেন। এরপর আশপাশের উদাহরণ হলে তো কোনো কথাই নেই। আমাদের সমাজে যে অপরাধগুলো সংগঠিত হয় এগুলো নিয়েই তো আমাদের আইন। এখন কোন অপরাধের ক্ষেত্রে কোন আইন চর্চা হচ্ছে, কোন আইনের কথা চলে আসবে, এগুলো যদি আমরা একটু ভেবে চিন্তে বের করতে পারি তাইলে আমাদের আইন বেশি মনে থাকে। আচ্ছা, এরপরে 98-তে হচ্ছে পাগল সীমাকে কি করা যাবে, আপনার হত্যা করা যাবে। আমরা ইয়েতে পড়ছি, 84-তে পড়ছি পাগলে কোনো কাজ করলে অপরাধ হবে না। আর 98-তে বলতেছে সাসা আপন প্রাণ বাঁচা, এই প্রাণ বাঁচানোর জন্য আপনি পাগলকেও মেরে ফেলতে পারবেন। যেখানে আমার নিজের জীবনেই বিপন্ন, আপনার জীবনেই বিপন্ন, ওখানে আপনি যে কোনো কিছু করতে পারবেন। ফাইনাল খেলা হবে পরে, আপনি বিচার করলে আপনার জেল ফাঁসি হবে কি হবে না সেটা হচ্ছে পরে। বিচার করলে আপনার জেল ফাঁসি হবে কি হবে না, কাউকে মেরে ফেলার পরে, সেটা হচ্ছে পরে। আগে তো আপনাকে বাঁচতে হবে, সেই বাঁচার জন্য আপনি পাগলকে হত্যা করতে পারবেন। এরপর কোন একটা শিশু উম্মাদ সে কি করতেছে, আপনার পেট্রোল পাম্প সিগারেট খাচ্ছে, সিগারেটের আগুন ওখানে ওই ডিজেলের টাঙ্কিতে, পেট্রোলের টাঙ্কিতে মেলা দিতে চায়, আপনার সম্পত্তি সে ফুরে ফেলতে চায়, তাহলে আপনি তার বিরুদ্ধে কি করতে পারবেন, আত্মরক্ষার অধিকার প্রয়োগ করতে পারবেন। এটা হচ্ছে 98। সে পাগল হোক, শিশু হোক, উম্মাদ হোক, যে হবে হোক। 98-তে স্পেশালি বলতেছে পাগলের বিরুদ্ধেও আপনি প্রয়োগ করতে পারবেন। এরপরে 99-তে বলতেছে আত্মরক্ষার অধিকারের সীমা, এটা প্রয়োগ আপনি কতটুকু করবেন।
আমি আপনাকে একটা থাপ্পড় দিছি, বলতেছে আপনি আরেকটা থাপ্পড় দেন। আমি পরকীয়া করতেছি, আপনাকে বলতেছেন তুমিও করো, গিয়ে যাও। কিন্তু ভাই তারপরেও কাউকে মেরে ফেলিও না, ঠিক আছে? এটাকে বলা হয় আঘাত যতটুকু, প্রতিঘাত ততটুকু। এবং 99 নম্বর সেকশনকে বলে আত্মরক্ষার অধিকারের ব্যতিক্রম। এই আত্মরক্ষার অধিকারের ব্যতিক্রম হচ্ছে 4টা। এতক্ষণ যে আমরা 96, 97, 98-তে আত্মরক্ষার অধিকার নিয়ে পড়াশোনা করছি, তারও ব্যতিক্রম গিয়ে বলতেছে 99-তে। এই ব্যতিক্রম হচ্ছে 4টা। সেই 4টা ব্যতিক্রম কি? প্রথমে হচ্ছে সরকারি কর্মকর্তার কাজ। 2 নম্বর পয়েন্ট হচ্ছে সরকারি কর্মকর্তার নির্দেশে কাজ। এই দুইটা কথা আজকে যে 2টা সেকশন পড়াইছি, ওখানে 2টা সেকশনের সাথে মিলে কেউ বলতে পারবেন সেই 2টা সেকশন কি? 78 কত 76 একটা হলো 77-এ বিচারকের কাজ, বিচারকের নির্দেশে কাজ। তাহলে এখানে ব্যতিক্রমের ক্ষেত্রে বলতেছে সরকারি কর্মকর্তার কাজ, সরকারি কর্মকর্তার নির্দেশে কাজ। আইনের ক্ষেত্রে এটাও আরেকটা জিনিস গুরুত্বপূর্ণ, আমরা যে জিনিসটা যেখান থেকে পড়ি এর পাশাপাশি অন্য কিছুর সাথে এটা মিলে ওইটা কিভাবে ব্যবহার হয়, ওখানে কি বলা আছে, এটা যদি আপনারা একটু হালকা পাতলা খেয়াল রাখতে পারেন তাহলে ওইটাও আবার বেশি মনে থাকে। তাহলে প্রথম কথা হচ্ছে সরকারি কর্মকর্তা যদি কোনো কাজ করে সেটা অপরাধ হবে না, সরকারি কর্মকর্তার নির্দেশে যদি কেউ কোনো কাজ করে সেটাও অপরাধ হবে না। কি করছে আপনার সরকারি কর্মকর্তা গ্রেপ্তারি পরোয়ানা তামিল করছে, এই যে সে গ্রেপ্তারি পরোয়ানা বলে আমাকে গ্রেপ্তার করে নিয়ে গেছে, সেটা কোনো অপরাধ হবে না। সরকারি কর্মকর্তা আমাকে গ্রেপ্তার করতে আসছে, সে এবার পাড়া প্রতিবেশী সাহায্য নিছে, আমার তার সাধারণ জনগণের সাহায্য নিচ্ছে। সে বলছে তুমি একটু ওই পাশে দাঁড়াও, ওই বেটা তো ওইদিকে ফালাই দিতে চাচ্ছে, ফালাই দিতে যাওয়ার সময় তুমি ধরিও। তাহলে সে ধরে সরকারি কর্মকর্তাকে সাহায্য করছে, বলতেছে এটা কোনো অপরাধ করেনি, সে সরকারি কর্মকর্তার নির্দেশে কাজ করছে। এরপর বলতেছে সরকারি কর্মকর্তার আশ্রয় লাভ করা গেলে, আপনি থানার সামনে দাঁড়ানো, আপনার হাতেও পিস্তল আছে, আপনার বিপক্ষ দল কি করতেছে, আপনাকে গুলি করার জন্য আসতেছে দলবল সহ, আপনাদের বন্দুক AK-47 সবকিছু আছে। এখন আমাদের 99 নম্বর সেকশনে বলতেছে কি, তোমার গুলি করার দরকার নেই, তুমি থানার ভিতর ঢুকে যাও, বা আপনি র্যাব অফিসের সামনে, আপনি র্যাবের কাজে চলে যাও, আপনার সামনে মিলিটারির গাড়ি, আপনি মিলিটারির গাড়িতে উঠে যান, ঠিক আছে? আপনাকে বলে নাই 99 নম্বর সেকশনে তুমি গুলি করো। তার মানে কি, আপনি যদি সরকারি কর্তৃপক্ষের নিরাপদে থাকার আশ্রয় লাভ করেন তাহলে ওখানে চলে যান, আপনার আত্মরক্ষার অধিকার প্রয়োগ না করলে এক্ষেত্রে চলে। এরপরে সবার শেষ পয়েন্টে বলতেছে সরকারি কর্মকর্তার পরিচয় পাওয়া গেলে। এটা আবার কি, দেখা গেল আপনার ড্রেস ছাড়া পুলিশে গ্রেপ্তার করতে যায়, বলে না ডিবি পুলিশ, গোয়েন্দা পুলিশ, তারা কি করছে সিভিল ড্রেসে আপনাকে গ্রেপ্তার করছে। এখন আপনি স্বভাবে কি, বেটা তুমি আমাকে গ্রেপ্তার করতেছো কেন, আমার সাথে এই আচরণ কেন করতেছ? সে আপনাকে কি দেখালো, তার আইডেন্টি কার্ডটা দেখালো, তার পরিচয় দিল যে আমি ডিবি পুলিশ। তখন আপনি তার বিরুদ্ধে কি করতে পারবেন না, আত্মরক্ষার অধিকার প্রয়োগ করতে পারবেন না। এই 4টা হচ্ছে আত্মরক্ষার অধিকারের ব্যতিক্রম। এরপরে বলে এই ব্যতিক্রমেরও 2টা ব্যতিক্রম আছে। এই ব্যতিক্রমও কয়টা? 2টা। আপনি সরকারি কর্মকর্তা কোনো কাজ করলে ওইটা তো জীবন বাঁচানোর জন্য তাকে বাধা দিতে পারবেন, আত্মরক্ষার অধিকার প্রয়োগ করতে পারবেন। এরপরে সরকারি কর্মকর্তার নির্দেশে কাজ করলো, ওই ক্ষেত্রেও আপনি আত্মরক্ষার অধিকার প্রয়োগ করতে পারবেন। কোন সময়ে? ওই বেটা কাজ করতে গিয়ে যদি আপনার জীবনকে বিপন্ন করে। এর যত বিরাট সরকারি কর্মকর্তা হোক, প্রধানমন্ত্রী হোক, সেনাপ্রধান হোক, কোনো সমস্যা নেই, যখন দেখবেন আপনার জীবনের আশঙ্কা, তখন আপনি যে কাউকে কি করতে পারবেন, মেরে ফেলতে পারবেন। এই যে টেকনাফের কমিশনার একরামের কথা মনে আছে আপনাদের? এই ভিডিও ভাইরাল হচ্ছিল, যে কেউ শুনছেন, দেখছেন? সে তার ওয়াইফের সাথে কথা বলে, মেয়েদের সাথে কথা বলে, ফোনে মেয়েদের সাথে ফোন কলে থাকা অবস্থায় তাকে গুলি করছে র্যাবে।
ওসি প্রদীপ, মনে আছে এই ঘটনা বা কেউ শুনছে? তাইলে আমাদের 99 নম্বর সেকশনে যে বলে সরকারি কর্মকর্তার বিরুদ্ধে আপনি আত্মরক্ষার অধিকার প্রয়োগ করতে পারবেন না যে ক্ষেত্রে সরকারি কর্মকর্তা আপনার জীবন বিপন্ন করবে, আপনার গলা টিপে ধরছে, আপনি নিঃশ্বাস নিতে পারতেছেন না, ওখানে বলতেছে আপনিও তার গলা টিপে ধরেন। সে আপনাকে গুলি করতে চায়, একরামকে গুলি করছে না র্যাবে, তাকে তো মেরে ফেলছিল কমিশনার টেকনাফে। ওই সময় যদি সে পুলিশের পিস্তল কেড়ে নিয়ে পুলিশকে গুলি করে মেরে ফেলতো, আমাদের 99 নম্বর সেকশনে বলতো কোনো সমস্যা নেই। আসলে সবকিছুর ঊর্ধ্বে নিজের জীবন বাঁচানো, সবকিছুর ঊর্ধ্বে কি নিজের জীবন বাঁচানো। আমাদের সময় ছোটবেলায় আমরা মায়ের ভালোবাসা একটা গল্প পড়ছি, সে যত সহ্য করে দেখছে মা। স্যার বলেন, আপনারা পড়ছেন মায়ের ভালোবাসা? জি স্যার, একটু প্রবলেম স্যার। হ্যাঁ বলেন। স্যার, প্রতিরক্ষার জন্য যতটুকু ক্ষতি করার প্রয়োজন তার অপেক্ষায় অধিক হলে মূল কথা হচ্ছে এটা, আপনি আত্মরক্ষার অধিকার প্রয়োগ করতে গিয়ে যতটুকু করা দরকার, যা যা করা দরকার সবকিছু করতে পারবেন, তবে এর অতিরিক্ত করা যাবে না। স্যার যদি অতিরিক্ত করলে আত্মরক্ষার অধিকার হবে না। এটা এই 99 নম্বর সেকশনে আছে, আপনারা পরে দেখিয়েন খুলে। ওখানে বলা আছে আপনার আঘাত যতটুকু প্রতিঘাত ততটুকু। কি বলছে আপনার? আঘাত যতটুকু প্রতিঘাত ততটুকু। এবং তার একটা সুন্দর উদাহরণ আছে যে আপনি আত্মরক্ষার অধিকার প্রয়োগ করতে গিয়ে কাউকে একটা গুলি করছেন, সে কি করছে, তার হাতে যে পিস্তল ছিল সেই পিস্তল পড়ে গেছে, সে আপনার গুলি খেয়ে সেও মাটিতে লুটাই করছে, এরপরে বলতেছে আপনি ফাদ্দার তাকে গুলি করতে পারবেন। হ্যাঁ, আবার আপনি আরেকটা করছেন, এই যে 2 রাউন্ড 3 রাউন্ড পরবর্তীতে যেগুলো করছেন ওইটার আত্মরক্ষার অধিকার প্রমাণ দেয় না। বুঝতে পারছি স্যার। এইটা ওখানে বলা আছে 99 নম্বর সেকশনে বলা আছে আঘাত যতটুকু প্রতিঘাত ততটুকু। এরপর হচ্ছে আমাদের 100 নম্বর সেকশন বলতেছে 6টা ক্ষেত্রে শরীর রক্ষার্থে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করতে গিয়ে আপনি কি করতে পারবেন, কাউকে হত্যা করতে পারবেন। এবং মনে রাখবেন দণ্ডবিধিতে এই 6টা বিষয় হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। দণ্ডবিধিতে যে অপরাধগুলো বলছে এই 6টা অপরাধ হচ্ছে সবচেয়ে সিনিয়র অপরাধ, এবং এই অপরাধগুলো থেকে আপনাদের প্রশ্ন আসে। এই পয়েন্টস গুলো একটু লিখে নেন। একটা হচ্ছে খুন বা মার্ডার, হত্যা। 2 নম্বরে হচ্ছে গুরুতর আঘাত। 3 নম্বরে হচ্ছে ধর্ষণ। 4 নম্বরে হচ্ছে অবৈধ কামলালসা। 5 নম্বরে হচ্ছে অপহরণ। 6 নম্বরে হচ্ছে আটক। 6 নম্বরে কি আটক। এবং এই ধর্ষণ আর অবৈধ কামলালসা ছাড়া বাকি 4টা হচ্ছে তার সর্বশেষ পরিণতি হবে তার মৃত্যু। তাহলে আপনার প্রথম কথা হচ্ছে আপনার যদি খুন হওয়ার আশঙ্কা থাকে সেক্ষেত্রে আপনি খুনিকে মেরে ফেলতে পারবেন, হত্যা করতে পারবেন। এরপরে বলতেছে এমন গুরুতর আঘাত যার শেষ পরিণতি হবে মৃত্যু, তাহলে ওই ক্ষেত্রেও আপনি হত্যা করতে পারবেন। তারপরে বলতেছে ধর্ষণ, আপনার ধর্ষিত হওয়ার সম্ভাবনা আছে, আপনি ধর্ষণকারীকে মেরে ফেলতে পারবেন বা ধর্ষণের প্রচেষ্টাকারীকে মেরে ফেলতে পারবেন। 4 নম্বর পয়েন্টে বলতেছে অবৈধ কামলালসা, ওই ক্ষেত্রেও আপনি কি করতে পারবেন, মেরে ফেলতে পারবেন। 5 নম্বরে বলতেছে অপহরণ, এই অপহরণের সর্বশেষ পরিণতি হচ্ছে মৃত্যু। আপনাকে অপহরণ করছে, অপহরণ করার পরে ভাত পানি এই যে এগুলো কিছু দিচ্ছে না, আপনার ছাড়া পাওয়ার কোনো সম্ভাবনা নেই, আইন প্রয়োগকারী সংস্থার সাহায্য পাওয়ার কোনো সম্ভাবনা নেই, আপনার সর্বশেষ পরিণতি হবে মৃত্যু। তাহলে আপনি এই ক্ষেত্রে যারা অপহরণ করছে সুযোগ পেলে তাদেরকেও আপনি মেরে ফেলতে পারবেন। এরপরে আটক, ঠিক সেম কথা, আপনাকে এমন ভাবে আটক করে রাখছে আপনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সাহায্য পাওয়ার কোনো ইয়া নেই, 999 ফোন করার কোনো বিধি ব্যবস্থা নেই, আপনাকে খাবার দাবার কোনো কিছু দিচ্ছে না, আপনাকে এমন ভাবে শিখাচ্ছে আপনাকে মেরে ফেলবে,
ওই ক্ষেত্রে যদি আপনি এদের কাউকে মেরে ফেলেন কোনো অপরাধ হবে না। এটা হচ্ছে 100 নম্বর সেকশন। 101 বলতেছে এই 6টি ক্ষেত্র ছাড়া আপনার শরীর, আপনার বন্ধুর শরীর, আপনার শত্রুর শরীর রক্ষার্থে আপনি কাউকে মেরে ফেলতে পারবেন, অন্য কিছু করতে পারবেন। এই যে দণ্ডবিধিত নিম্ন অপরাধ আছে না, ওই অপরাধ গুলো করতেছে, সেক্ষেত্রে আপনি মেরে ফেলতে পারবেন না। কিন্তু আপনার শরীর নিয়ে যদি এই 6টি অপরাধ করে তখন আপনি মেরে ফেলতে পারবেন। এরপর 102 বলতেছে এই আত্মরক্ষার অধিকারের, শরীর রক্ষার্থে আত্মরক্ষার অধিকারের আরম্ভকাল, স্থিতিকাল কখন শেষ হবে, এটা বলতেছে যতক্ষণ এই আশঙ্কা যুক্তিযুক্ত ভাবে বজায় থাকে ততক্ষণ এটার কি থাকবে, আরম্ভ হবে, স্থিতি থাকবে, তারপর এটার আশঙ্কা শেষ, আত্মরক্ষার অধিকারের সময়সীমা, প্রয়োগের সময়সীমা শেষ। আরম্ভকাল, স্থিতিকাল কতক্ষণ প্রয়োগ করবেন 102। ঠিক সেম কথা 103-এ, 100 সেম কথা 103-এ, 101 সেম কথা 104-এ, 102 এর অনেকটা সেম কথা 105-এ, যদিও 105 আর একটু বিস্তৃত। 103-এ বলতেছে 4টি ক্ষেত্রে দেহ রক্ষার্থে, এই সম্পত্তি রক্ষার্থে, নিজের সম্পত্তি অপর সম্পত্তি রক্ষার্থে যে কোনো ব্যক্তিকে হত্যা পর্যন্ত করা যাবে। ওখানে 1 নম্বর কথা বলতেছে আপনার অপরাধমূলক অনধিকার প্রবেশ করে কারো সম্পত্তি ধ্বংস করা, কারো সম্পত্তিতে অপরাধমূলক অনধিকার প্রবেশ করা। এরপরে বলতেছে আপনার কোন সম্পত্তিতে তাঁবু, বাসগৃহ, এরপরে সম্পত্তি রাখার স্থান, নৌকা, তারপরে কি বলে আপনার জলযান, বাস, জাহাজ, যেটাই হবে যেখানে সম্পত্তি রাখা যায় ওই জায়গায় আগুন লাগানোর চেষ্টা করলে। 2 নম্বর পয়েন্টে বলতেছে এটা। 3 নম্বর পয়েন্টে বলতেছে আপনার এই চুরি করা, সম্পত্তি চুরি করা, চুরিতে আর একটা পয়েন্ট লাগাই দিচ্ছে ওখানে, ওই 1 নম্বরে বলছিল দোষুতা, আপনাদের জন্য সোজা করে দিই। 1 নম্বরে হচ্ছে দোষুতা, 2 নম্বরে বলছিলাম অপরাধিকার, ওই অপরাধমূলক অনধিকার প্রবেশ বা রাত্রিবেলায় ঘর ভেঙে গৃহ প্রবেশ। এরপরে 3 নম্বরে হচ্ছে আগুন দেওয়া, বাসগৃহ, সম্পত্তি রাখার সংরক্ষণের স্থান, ইমারত, তাঁবু, জলযান, এইগুলাতে। এরপরে সবার শেষে বলতেছে চুরি, অনিষ্টকারিতা বা অনধিকার গৃহপ্রবেশ যা যুক্তিযুক্ত ভাবে এরূপ আশঙ্কার সৃষ্টি করে যে অনুরূপ ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকার প্রয়োগ করে না হলে মৃত্যু বা মারাত্মক আঘাত হবে এর পরিণতি। তাহলে এই যে চুরি, অনধিকার প্রবেশ, এগুলোতে বলতেছে আপনার শেষ পরিণতি হবে মৃত্যু। এরকম আশঙ্কা করতে পারতেছেন, আপনার ঘরে চুর ঢুকছে, আপনার আশঙ্কা হলে সে চুরি তো করবে, আপনাকে মেরেও ফেলবে। তাহলে 1 নম্বরে হচ্ছে দোষুতা, 2 নম্বরে বলছিলাম আপনার রাত্রিবেলা ঘর ভেঙে গৃহ প্রবেশ করা। এরপরে 3 নম্বরে হচ্ছে আপনার বাসগৃহ, ইমারত, তাঁবু, জলযান, যেখানে সম্পত্তি রাখা যায় এইগুলোতে আগুন দেওয়া। 4 নম্বরে হচ্ছে চুরি, অপরাধমূলক অনধিকার প্রবেশ, এইগুলো যার সর্বশেষ পরিণতি হচ্ছে আপনি আশঙ্কা করতেছেন কি সে আপনার মৃত্যু ঘটাতে পারে, তাহলে সেই ক্ষেত্রে আপনি তাকে মেরে ফেলতে পারবেন। এরপরে বলতেছে অন্যান্য ক্ষেত্রে মেরে ফেলা যায় না। তারপরে দোষিত সংগঠন আপনার যখন শুরু হয়, যতক্ষণ দোষিতর আশঙ্কা থাকে, চলমান থাকে, যতক্ষণ শেষ না হয় ততক্ষণ এটা আত্মরক্ষার অধিকার প্রয়োগের সময়সীমা বজায় থাকবে। অন্যান্য অপরাধগুলোর ক্ষেত্রে ঠিক সেম। এরপরে 106 নম্বর সেকশনে বলতেছে, এতক্ষণ তো আমরা বিভিন্ন কথাবার্তা বলছি, 106 নম্বরে গিয়ে বলতেছে নিষ্পাপ, কোনো অপরাধ করে নাই, আপনার জীবন রক্ষার্থে আপনি ক্ষেত্র বিশেষে তাকেও মেরে ফেলতে পারবেন। ওখানে উদাহরণটা হচ্ছে এরকম, আপনি বসে আছেন ড্রয়িং রুমে, দেখতেছেন আপনার শত্রুপক্ষ 20-30 জন, এই যে AK-47
পিস্তল রাইফেল এগুলো নিয়ে গোলাগুলি করে করে আসতেছে, আপনাকে মেরে ফেলবে। এখন আপনার হাতেও কি আছে? AK-47 আছে, আপনি চাইলে সেটা দিয়ে আপনিও ফায়ার করতে পারেন। কিন্তু দেখতেছেন কি, আপনার আর আপনার প্রতিপক্ষের মধ্যে 4-5 জন শিশু ক্রিকেট খেলতেছে বা ফলাফাইন ক্রিকেট খেলতেছে। এখন এরা তো নিরপরাধ। আপনি চিন্তা করতেছেন কি, আমি তো ফায়ার করলে, আমি ওপেন করলে ওখান থেকেও 2-1 জন পড়ে যেতে পারে। ঠিক আছে, 106 নাম্বার সেকশনে বলতেছে তুমি আগে নিজে বাঁচো। কে মরছে, কারে মারছো সেটা চিন্তা করার টাইম এখন তখন নেই, কারণ তোমার আগে নিজে বাঁচতে হবে। অন্যদেরকে মারলেও সেই ক্ষেত্রে তোমার অপরাধ হবে না। ব্যাপারটা বুঝছেন? 106 কি বলে, এই সেকশন গুলো আপনারা বই থেকে পড়লে এইভাবে মনে রাখতে পারবেন না, বুঝতে পারবেন না। আমি একেবারে সহজ ভাষায় বলছি, আপনারা বুঝছেন কিনা দেখেন। শুধু সেকশন গুলো ধরে যতটুকু বলছি কোন সেকশনে কি বলা আছে অতটুকু লিখতে পারলে না। আর যারা সেকশন মনে রাখতে পারবেন না, যে জায়গায় সেকশনটা ভুলে যাচ্ছেন সেই জায়গায় শুধু লিখবেন দণ্ডবিধি 1860 অনুযায়ী, নাই মামার চাইতে কানা মামা ভালো, এবং ভুল লিখার চাইতে আইনে মনে রাখবেন ভুল দ্বারা লিখার চাইতে না লিখা ভালো। বুঝছেন সবাই? জি স্যার। আচ্ছা, এরপরে বলি দণ্ডবিধিতে আপনাদের পড়াশোনা কি গুরুত্বপূর্ণ। একটা সোর্স দিছি ভাইয়া দণ্ডবিধির সেকশন গুলো নিয়ে, ওখানে যারা ফাইনাল দিবেন তারা শুধু সংজ্ঞার সেকশন গুলো পড়বেন, শাস্তিগুলো এত বেশি পড়ার দরকার নেই। প্রথমে হচ্ছে সংজ্ঞার সেকশন গুলো পড়া, ওই সোর্স দেখলে আপনারা লিখে নিতে পারবেন। আমার পেজে আছে শুধু সংজ্ঞার সেকশন গুলো, বাকিগুলো ফাইনালের জন্য তেমন গুরুত্বপূর্ণ না। প্রথমে একটা জিনিস মনে রাখবেন, আপনার প্রথম টার্গেট হলো 50 পাওয়া। বর্তমানে যারা পরীক্ষা দিবেন এবং কি করেন নাই, ভালো প্রিপারেশন নাই, তখন আপনার প্রাইমারি ভাবে টার্গেট নিতে হবে 50 পাওয়া। এরপরে 50-এর প্রস্তুতি হয়ে গেছে, তারপরে কিভাবে 55 পাবেন 56 পাবেন সেই চিন্তা করা। ঠিক আছে, আলহামদুলিল্লাহ আজকে এতটুকু থাকুক, আপনারা নিজেরা একটু পড়িয়েন। মোটামুটি দণ্ডবিধি আমি বেসিক্যালি 90-95% গুরুত্বপূর্ণ জায়গাগুলো আলহামদুলিল্লাহ মুখস্থ থেকে পারি। আমি যখন নিজে অ্যাডভোকেটশিপ পরীক্ষা দিই তখন দণ্ডবিধির 50%ও পারতাম না, মনে রাখতে পারতাম না। আসলে এত বেশি পড়া ছিল, আগে তো তেমন পড়াশোনা করিনি, বা আপনারা যেভাবে পড়াশোনা করতেছেন অতটুকু পড়াশোনা করিনি। তবে আপনাদের নিজেদেরও পড়াশোনা আর একটু বাড়াতে হবে। আপনারা করতেছেন মাশাআল্লাহ, বেশকমে মোটামুটি বইয়ের সাথে অপরিচয় আছে, লেগে আছেন। আমরা বইও কি পড়বো সেটাও জানতাম না, কোন বই থেকে পড়বো সেটাও জানতাম না। আপনারা তো আলহামদুলিল্লাহ অনেক কিছু জানেন, এবং এই জানার পরিধি আপনাদের বাড়াতে হবে। যেদিন চলে গেছে সেদিন আর আসবে না। গান একটা ছিল না আপনার, আধুনিক গান, যেদিন চলে গেছে সেদিন আর ফিরে পাওয়া যাবে না। যতবার আপনার যেভাবে বার কাউন্সিলের পরীক্ষা হয়েছে সেদিন আর আসবে না। সামনে পরীক্ষা অনেক কঠিন হবে, আপনাদের এলএলবি পরীক্ষা কঠিন হবে। যারা গতবার এলএলবি পাস করছে তাদের প্রশ্নটা নিয়ে দেখিয়েন। তৃতীয় পত্রের প্রশ্ন পাইয়ে বিভিন্ন আলোচনায় বলি, এই তৃতীয় পত্রের প্রশ্ন প্রধান বিচারপতিকে দিলেও কি করতে পারবে না, 100% লিখতে পারবে না, ওই রকম কঠিন ছিল। মাশাআল্লাহ ওই পরীক্ষায় তারপরেও 2 জনে ফার্স্ট ক্লাস পাইছে। ঠিক আছে, এরা নিশ্চয়ই ভাবে ভালো মতো পড়ছে। আর প্রশ্ন কঠিন হওয়ার থাকে এলএলবিতে বেসিক্যালি তৃতীয় পত্র আমার কেন জানি একটু বেশি কঠিন লাগতো, এবং আপনারা বিভিন্ন সালের প্রশ্ন দেখিয়েন, ওখানে প্রশ্ন বেশি, তো আপনার প্রশ্ন গুরুত্বপূর্ণ কিন্তু অনেক বেশি পড়তে হয়, না হয় সিলেবাস কভার করা যায় না।
সেই সুবাদে আপনাদেরকে কমাই দিছি যে প্রথমে এই সেটটা টপিকস ভালো মতো পড়েন। এই সেটটা টপিকস পড়লে আসলে ওখান থেকে 2টা প্রশ্ন পাবেন। ঠিক আছে, তাহলে আলহামদুলিল্লাহ, আল্লাহ ভরসা, দোয়া করিয়েন সবাই। আর নেক্সট ক্লাসে যতটুকু পড়াইছি একটু আপনারা নিজেরা পড়ে রাখিয়েন, না হয় পারবেন না। বিশেষ করে ফাইনাল স্টুডেন্ট যারা, তারা ভাইয়াকে মেসেজ দিয়েন ক্লাস হলে আপনারা ফাইনাল, তাদের থেকে এই প্রশ্নটা জিজ্ঞেস করবো, সিম্পল আপনারা বলিয়েন। এবং আমরা ভবিষ্যতে এখন থেকে কথা না বললে আপনি ফাইনালি কিছু করতে পারবেন না। ঠিক আছে, আসসালামু আলাইকুম, দোয়া করিয়েন সবাই। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম। তো আপনারা সবাই লেভ নিতে পারেন। ধন্যবাদ সবাইকে।